তোমার ছায়ায় হারিয়ে যাই। পর্ব ২। বন্ধু না প্রতিযোগী, ভালোবাসার মাঝখানে হঠাৎ দাঁড়ালো এক রহস্যময় ছায়া। মেয়েটিকে ভালোভাবে দেখার জন্য ঈশান চৌধুরী আরও এগিয়ে যায় সামনে বারান্দার দিকে। দেখতে পায় সেখানে স্টাফ কোয়ার্টারে গেট খুলে একটি মেয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে। চুল এলোমেলো, কাঁধে একটা ওড়না পরা, মুখ ঝুঁকে আছে নিচে। তাকে কেউ পাগলি বলবে? গায়ে ঠিকঠাক জামা নেই, মুখ ঢাকা, পা খালি, কিন্তু ঈশানের দৃষ্টি আটকে যায়। অদ্ভুতভাবে আটকে যায়। হয়তো তার হাঁটার ভঙ্গিতে, হয়তো সেই নিঃশব্দ উপস্থিতিতে, হয়তো কোনো বোঝাছায়া থেকে বেরিয়ে আসা এক অচেনা আরতিতে। এই মেয়েটিকে আমি কোথায় যেন দেখেছি, নিজের মনেই বললে ওঠে ঈশান। তারপরে হঠাৎ বুকের ভেতর একটা চাপ পড়ে, ঠিক যেন কেউ তার হৃদয়ের এক গোপন দরজা খুলে এক চিলতে বাতাস ঢুকিয়ে দিল। কোনো মুখ নয়, শুধু একটা অনুভূতি, অস্পষ্ট, অসহায়, বিষণ্ণ। গীতা মাসির কথাগুলো আবার মনে পড়ে যায়। 5 মাসের গর্ভবতী, কিছু মনে রাখতে পারে না, পাগলের মতো তাকিয়ে থাকে। ঈশান চোখ সরাতে যায়, কিন্তু পারছে না। তার চোখ আটকে আছে সেই পাগলি মেয়েটার দিকে। অতীতের ছায়া, 6 মাস আগে, দূরের কোনো পার্টি, আড়ম্বরপূর্ণ হোটেল রুম, জোর করে তুলে দেওয়া মদ, বন্ধুদের উৎসাহ, আজ রাতে হাইফাই ভাই, এনজয়। কিন্তু সেই রাতটা ঈশানের কাছে আরাম নয়, আতঙ্ক ছিল। নেশার ঘোরে, ক্লান্তির চাপে সে কিছুই করতে পারেনি। শুধু মনে আছে একটা শরীর এসেছিল কাছে, আঁচড় পড়েছিল হাতে, একটু কাঁপা কাঁপা নিঃশ্বাস। সকালে উঠে দেখেছিল বিছানায় কেউ নেই, শুধু একটা ছোট ওড়নায় ছেঁড়ার টুকরো পড়ে আছে। সেই দিন থেকে সে খুঁজেছে, যে মেয়েটা এসেছিল সে কে। কোনো নাম নেই, কোনো চিহ্ন নেই, একটা মুখ পর্যন্ত মনে নেই, শুধু একটা অনুভব, একটা দুঃস্বপ্নের মতো অন্ধকার। বর্তমান। ঈশান ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলে। হয়তো এই মেয়েটার মুখ এখনও দেখা হয়নি তার, কিন্তু মনে কোথাও যেন জানে এই মেয়েটা শুধু পাগলি নয়, সে কাউকে হারায়নি, বরং কেউ একজন হারিয়ে গেছে তার জীবন থেকে, যাকে সে নিজেই চিনতে পারেনি, যার কাছে হয়তো তার নিজের উত্তর লুকিয়ে আছে। গীতা মাসি তখনও পাশে দাঁড়িয়ে চুপ করে। ঈশান বলে না কিছু, শুধু ফিসফিস করে বলে নিজেই নিজের মনকে, এই মেয়েটাকে। ঈশান কপালে হাত দিয়ে এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর হঠাৎ গীতা মাসির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, ওই মেয়েটা? তার কণ্ঠে যেন এক বিষণ্ণতা, এক অজানা ব্যথা গড়িয়ে পড়ে। গীতা মাসি: হ্যাঁ বাবু, ওই মেয়েটার কথাই তো আপনাকে বলেছি। গীতা মাসি: মেয়েটা দেখতে ভারী মিষ্টি বাবু, চোখে একরাশ ভয়, মুখে একটা সরল শান্ত ভাব, যেন কিছু একটা হারিয়ে ফেলে এসেছে জীবনে। কিন্তু কপালটা খুবই খারাপ ওর। ঈশান ভ্রু কুঁচকে: কপাল খারাপ মানে? গীতা মাসি একটু থেমে মিথ্যে গল্প তৈরি করে, জানে সত্যি বললে ছেলেটা এই মেয়েটাকে এখান থেকে বের করে দেবে। তাই নিজের মমতায় গড়ে নেওয়া সুরে বলে, ওর স্বামী নাকি ওকে তাড়িয়ে দিয়েছে বাবু, গর্ভবতী অবস্থায় বাড়ি থেকে বের করে দেয়। আশ্রয়হীন হয়ে রাস্তায় কাঁদতে কাঁদতে একদিন আমার সামনে পড়ে যায়। এই অবস্থায় ওকে ফেলে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না বাবু, তাই নিজের দায়িত্বে এনে রেখেছি। ঈশান কিছু বলে না, মুখটা শক্ত হয়ে যায়। কিন্তু গীতা মাসি এবার তার সিদ্ধান্ত জানায়, খুব সাবধানী কিন্তু দৃঢ় ভঙ্গিতে। গীতা মাসি: আমি ভেবেছি বাবু, ওর বাচ্চাটা জন্ম নিলে যদি আপনি অনুমতি দেন, তাহলে এই বাড়ির কাজকর্মে একটু সাহায্য করবে। বুঝলেন তো বাবু, ওর জীবনে অনেক কষ্ট। আমি শুধু চাই অন্তত একটা ঠাঁই ও পাক, একটু ভাত কাপড় জুটুক, আর একটা ভবিষ্যৎ গড়ে উঠুক। আমি এতটুকু সাহস করে সিদ্ধান্ত নিয়েছি, বাকিটা আপনার ইচ্ছে দাদাবাবু। সেই মুহূর্তে ঈশান চুপ করে থাকে, চোখে মুখে কঠোর ভাব, কিন্তু গলার ভেতর কেমন যেন ভার হয়ে আসে। একটা দীর্ঘ নীরবতা নেমে এলো। ঈশান কিছু বলল না, সঙ্গে সঙ্গে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে আবার সেই মেয়েটার মুখ, চোখের পাতা কাঁপছে, ঠোঁট নিস্তেজ, তার পেটে হাত রেখে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মনে একটা বিদ্রোহ শুরু হলো। এই মেয়েটা না,
এটা সেই রাতের মেয়েটা হতেই পারে না। এই মেয়েটি পাগলের মতো, স্মৃতিভ্রষ্ট, না কিছুতেই হতে পারে না। কিন্তু কেন জানি না, কিছু একটা মিল আছে, কিছু একটা মনে পড়ছে। চিন্তার মাঝেই হঠাৎ বাস্তবে ফিরল সে। গলার স্বর শান্ত, তবে সংযত। আচ্ছা থাকুক, আপাতত ওকে কিছু বলার দরকার নেই, থাকুক এখানে। এইটুকু বলেই ঈশান সোজা পেছনে ফিরল। কিছু না বলেই সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। আর মিনিট দুয়েকের মধ্যে সে অফিসের গাড়িতে উঠে চলে গেল। ঈশানের পরিচয়: ঈশান খান চৌধুরী, দেশের এক নামকরা সফল ব্যবসায়ী। বয়স মাত্র 28, কিন্তু ততদিনেই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তার ব্যবসা বিস্তার। চৌধুরী ইন্ডাস্ট্রিজের কর্ণধার তিনি, একাধারে সিইও, অন্যদিকে একজন নিখুঁত লিডার। তার উপস্থিতি মানেই একটা অদ্ভুত শীতল চাপ, একটা নিয়মের দড়িতে বাঁধা শৃঙ্খলার পরিবেশ। দেখতে দারুণ হ্যান্ডসাম, উজ্জ্বল ফর্সা গায়ের রং, উচ্চতা 6 ফুটের কাছাকাছি, ডার্ক ব্লু স্যুটে মোড়া প্রতিদিনের রুটিনে যেন রাজকীয় এক গাম্ভীর্য থাকে তার চোখে মুখে। তাকে কেউ কখনো হাসতে দেখেনি অফিসে। ঠোঁটে একরাশ চেপে রাখা বিষণ্ণতা, চোখে চাপা রাগ, আর কণ্ঠে হিমশীতল শাসন। এটাই ঈশানের পরিচয় ছায়া। তাকে নিয়ে কর্মচারীদের মধ্যে একরকম ভয় মিশ্রিত শ্রদ্ধা কাজ করে। কেউ মুখ খুলে কথা বলে না, কেউ চোখে চোখ রাখে না। অফিসে ঢুকতেই সবার মুখ স্তব্ধ হয়ে যায়, কারণ সবাই জানে ঈশান একবার কিছু দেখে ফেললে বা ভুল ধরলে ক্ষমা নেই। চাকরি থেকে বাদ পড়া অথবা নিচু পদে নামিয়ে দেওয়া শাস্তি অনিবার্য। তার অফিসে রিল্যাক্স নামক শব্দের কোনো স্থান নেই। কাজ মানে নিখুঁত কাজ। কেউ কেউ প্রস্তাব পেলেও চাকরি করতে সাহস করে না, এতটাই কঠোর তিনি নিয়মে। তবে যারা তার নিয়ম মেনে চলে তারা জানে ঈশান ন্যায়বান, যোগ্যদের কখনো অবহেলা করে না। তবে কাজ ভুল করলেই একটুও দয়াও দেখায় না। তবে সব কিছুর বাইরে ঈশান খান চৌধুরী নিজের ভিতরে এক গভীর দুঃখ লুকিয়ে রেখেছেন, যা কেউ জানে না। সকাল, ঈশান খানের বেডরুম। ঈশান খান চৌধুরী দেশের অন্যতম সফল ব্যবসায়ী। সাদা শার্ট, ব্ল্যাক কোট, চোখে হালকা সানগ্লাস, রাগী গম্ভীর মুখশ্রী। আজ সে ভোরেই রওনা হয়েছে এয়ারপোর্টের দিকে। আবার এক ঝড় আসছে জীবনে, সেই পুরনো ছায়া ফিরে আসছে। এয়ারপোর্ট গেট থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক স্টাইলিশ, স্মার্ট, আত্মবিশ্বাসী মেয়ে, নিহার রহমান। তার কণ্ঠে দখলদার ভঙ্গি, চোখে অন্যরকম অনুভূতি। ঈশান, তুমি আমায় মিস করোনি? ঈশান ঠান্ডা গলায় উত্তর দেয়। স্মৃতি ভুলতে চাইলে ভুলে যায় না নিহার। বাড়ির ভেতর নিহার হেসে বলে, আমি এবার তোমার বাড়িতেই থাকবো। তোমার ফ্যামিলির সঙ্গে একটু কাটাতে চাই, খুব মিস করি সবাইকে। ঈশান কিছু না বলে জানালার বাইরে তাকিয়ে থাকে। সে জানে এই মেয়েটা শুধু স্মৃতি নয়, এক বিপদের নাম। ঈশান চৌধুরীর পরিবার: ঈশান খান চৌধুরী 28 বছরের সফল, ধীরস্থির, গম্ভীর স্বভাবের একজন সফল ব্যবসায়ী। উচ্চতা 6 ফুটের কাছাকাছি, গায়ের রং ফর্সা, রাগী ও গম্ভীর একজন ব্যক্তি। মার্শাল্লাহ, দেখতে অনেক হ্যান্ডসাম। ঢাকার নামকরা চৌধুরী ইন্ডাস্ট্রিজের কর্ণধার। বাবা মায়ের একমাত্র সন্তান, তবে তার শৈশবটা ছিল তেমন সাধারণ নয়। ঈশানের জন্মের সময়ই তার জন্মদাত্রী মা মারা যান। তার বাবা বিশিষ্ট ব্যবসায়ী আকরাম চৌধুরী একা হাতে ছেলেকে মানুষ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এক পর্যায়ে ঈশান যখন মাত্র 4 বছর বয়সী, তখন আকরাম সাহেব আবার বিয়ে করেন। কিন্তু এই বিয়েতে ছিল এক কঠিন শর্ত। নতুন স্ত্রী ফতেমা বেগম সন্তান নেবে না, ঈশানকেই নিজের সন্তান হিসেবে গ্রহণ করবেন। ফতেমা বেগম এই শর্তে রাজি হন। ঈশানের সৎমা ফতেমা বেগম শর্ত ছিল তিনি কোনো সন্তান নেবেন না, ঈশানকেই নিজের সন্তান মনে করে বড় করবেন। ফতেমা বেগম সেই শর্ত অক্ষরে অক্ষরে পালন করছেন। সেই থেকে তিনি ছিলেন ঈশানের সৎ মা নন, বরং একমাত্র মা। ঈশানের প্রতিটি প্রথম হাঁটা, স্কুলে প্রথম দিন, জ্বরের রাতে সারা রাত জেগে বসে থাকা,
সব কিছুতেই পাশে ছিলেন ফতেমা বেগম। তাদের সম্পর্ক ছিল মধুর, শ্রদ্ধা আর নির্ভরতার এক অপূর্ব মিলন। কিন্তু এই সুন্দর পারিবারিক বন্ধন একদিন ভেঙে যায়। ঈশানের 16 বছর বয়সে তার বাবা আকস্মিক হৃদরোগে মারা যান। সেই থেকেই ঈশান আরও গম্ভীর একরোখা হয়ে ওঠে। ফতেমা বেগম তখন থেকেই পুরো সংসার আর ঈশানের জীবনের ভার কাঁধে তুলে নেন। তিনি সংসারে আরেকটি বিয়ে করেননি। নিজের জীবনের সমস্ত সময় ভালোবাসা ত্যাগ দিয়ে শুধু ঈশানকেই বড় করে তোলেন। ফতেমা বেগমের স্বভাব কিছুটা রাশবাড়ি, ধর্মপরায়ণ, কিন্তু অন্তরে কোমল। ঈশানকে মা বলেই ডাকতে বলেননি কখনো, কিন্তু মনে প্রাণে মা হিসেবেই যত্ন করেছেন। তবে বর্তমানে তার চোখে মুখে একটা চাপা অস্বস্তি, বিশেষ করে নিহারকে নিয়ে। ঈশানের পরিবারে বাকি সদস্যরা হলো তার কাকা ও কাকি। কাকা ব্যবসার অংশ হতেই চেয়েছিলেন, কিন্তু অযোগ্যতার কারণে ঈশান তাকে সুযোগ দেয়নি। তাই তারা মনে মনে ঈশানকে অপছন্দ করেন, কিন্তু বাহ্যিকভাবে ভদ্রতা দেখান। ঈশানের কাকিমা অত্যন্ত কুটিল ও স্বার্থপর মহিলা। সবসময় ঈশানকে ছোট করার সুযোগ খোঁজেন। তাদের একমাত্র মেয়ে রুকসানা আনোয়ার, বয়স 19, স্মার্ট, উচ্চবিলাসী এবং ঈশানকে পেতে চায়। রুকসানা খোলামেলা পোশাকে ঘোরে, নিজেকে ঈশানের উপযুক্ত বলে ভাবতে ভালোবাসে। সে মাঝে মাঝে ঈশানের অফিসেও যায় নানা অজুহাতে। ফতেমা বেগম তার এই আচরণ মোটেও পছন্দ করেন না। চৌধুরী ভিলায় বিশ্বস্ত গাড়ি চালক আলী ভাই, বয়স 45, দীর্ঘদিন ধরে ঈশানের সাথে আছেন। আর একজন বিশ্বস্ত কাজের মহিলা, নাম মনোয়ারা খালা, বয়স 50। মনোয়ারা খালা ছোটবেলা থেকেই ঈশানকে নিজের ছেলের মতো স্নেহ করেন। এই হলো ঈশান চৌধুরীর পরিবার। বাইরের মানুষ তাদের দেখে হিংসা করলেও ঘরের ভিতর চলছে চাপা দুঃখ, ঈর্ষা আর ষড়যন্ত্রের এক নির্মম খেলা। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির করিডোরে সকাল সকাল এক চাঞ্চল্য। বিদেশ ফেরত মেয়েটা যেন হঠাৎ করে অফিসে ঝড় তুলল। নেহা খান, স্মার্ট ডার্ক গ্রিন ফর্মাল ড্রেস, হাতে চাইনিজ ব্র্যান্ডের ব্যাগ, ঠোঁটে কনফিডেন্ট হাসি। রিসেপশন ঘুরে সোজা ঢুকে পড়ল ঈশান খান চৌধুরীর কেবিনে। আজ থেকে আমি তোমার অফিসে পার্টনারশিপ হিসেবেই থাকবো। যতদিন দেশে থাকি ততদিন কাজ করব তোমার সঙ্গে। ঈশান খান চৌধুরী চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সাদা শার্ট, ব্ল্যাক টাই, গম্ভীরভাবে মৃদু গলায় বলে, তোর বাবার উপকার আমি জীবনেও ভুলবো না। তুই চাইলেই কাজ করতে পারি, কিন্তু প্রফেশনাল লিমিট মেনে চলবি। নেহা মাথা নাড়ে, সম্মতিসূচক ভাবে, কিন্তু মুখে খেলে যায় রহস্যময় হাসি। অফিসের বাকি স্টাফদের উদ্দেশ্যে সে ছড়িয়ে দেয় এক চমকপ্রদ গুজব। আমি আর ঈশান একটা সিরিয়াস রিলেশনে আছি, শীঘ্রই সবাই জানতে পারবে। ঈশান এই মিথ্যের কথা কিছুই জানে না। পরের দিন থেকেই নেহা শুরু করলো অফিসের প্রতিটি মুহূর্তে ঈশানের ছায়া হয়ে থাকা। প্রেজেন্টেশন, মিটিং, ক্যাফেটেরিয়া, সব জায়গায় নিজেকে প্রমাণ করার নাটক। স্টাফরাও ভেবে ফেলে এই মেয়েটা বুঝি সত্যি ঈশানের হবু বউ। এক বড় প্রজেক্টের দায়িত্ব এসে পড়ে ঈশানের কাঁধে। নেহা নিজে এগিয়ে বলে, এই প্রজেক্টটা আমরা দুজন মিলে হ্যান্ডেল করলে ভালো হবে, রেজাল্ট 100% আসবে। ঈশান রাজি হয়, কারণ কাজ তার কাছে সব কিছুর আগে। প্রজেক্টটা চলাকালীন নেহা নিজের দক্ষতা প্রমাণ করতেই ব্যস্ত। ঈশান ঠিকঠাক কাজ করে, মুখে এক ফোঁটাও হাসিও নেই। কিন্তু প্রজেক্টটা হিট হয়, বিশাল সফলতা পায় চৌধুরী গ্রুপ। সবাই খুশি, পুরো অফিস আনন্দে মাতোয়ারা। নেহা সুযোগ বুঝে বলে, চলো একটা সেলিব্রেশন পার্টি দেই, স্পেশাল কিছু হোক, এই বিজয় উদযাপন করে। ঢাকায় অভিজাত রেস্টুরেন্ট রয়্যাল স্কাই গার্ডেন, গোল্ড সিলভার থিম, লাইটিং, মিউজিক, ইনভাইটেড অফিসের সিনিয়র স্টাফরা। নেহা খান নিজে প্ল্যান করে পুরো পার্টি। তার চোখে আজকের রাতটা শুধু সেলিব্রেশন না, এই রাতেই সে ঈশানকে পাবলিকলি দখল করতে চায়। রাত 8টা, সবাই অপেক্ষা করছে পার্টির কেন্দ্রবিন্দু, যার জন্য এত বড় পার্টি। ঠিক তখনই লাল কার নিয়ে ঈশান খান চৌধুরী এসে পৌঁছায়।
গাড়ির ডোর খুলে নামেন ঈশান খান চৌধুরী। একটা নেভি ব্লু 3 পিস স্যুট, ইনসাইডে স্ক্রিপ্ট, হোয়াইট শার্ট, সিলভার টোন টাই, হাতে এক্সপেন্সিভ ঘড়ি, চোখে কালো সানগ্লাস, চুলটা জেল করা, পারফেক্ট স্টাইলে শেড, মুখে সেই পরিচিত কঠোর অভিব্যক্তি। তার হাঁটার মধ্যে এক অদ্ভুত রাগী অথচ আভিজাত্য মিশে থাকা ম্যানার। অফিসের গেট থেকে রিসেপশন অবধি যারাই দেখছে চুপ করে দাঁড়িয়ে পড়ছে। এই মানুষটাই এই দেশের অন্যতম সেরা সিইও। একটি হাইফাই 5 স্টার হোটেলের হলরুম, আলো ঝলমলে পরিবেশ, ক্লাসিক ইনস্ট্রুমেন্টাল বাজছে। সকল অতিথিদের চোখ পড়ে একদিকে দরজার দিকে। একসাথে প্রবেশ করে দুজন আকর্ষণীয় নারী। নেহা খান গাঢ় কালো শর্ট 1 পিস ড্রেসে, হাতে ডায়মন্ড ক্লাচ ব্যাগ, চুল খোলা রেখে ক্যাট ওয়াকের মতো হেঁটে চলেছে। চোখে হালকা স্মোকি আই মেকআপ, লিপস্টিকে ওয়াইন শেড। তাকে দেখে মনে হয় এই মঞ্চ সে জয় করতেই এসেছে। তার পাশেই রুকসানা আনোয়ার, নীল সিল্ক গাউন, মাঝারি চুল স্ট্রেট করে সাজানো, কানে হেরে ঝুমকো, গলায় হালকা স্টোনের নেক পিস। দৃষ্টিতে আত্মবিশ্বাস, কিন্তু চালচলনে একটু বেশিই নাটুকে। তাদের লক্ষ্য একটাই, ঈশান খান চৌধুরী, চৌধুরী ইন্ডাস্ট্রিজ এর সিইও, এই পার্টির স্পেশাল গেস্ট। ঈশান তখন দাঁড়িয়ে আছেন হোটেল লাউঞ্জের এক কোণে, ব্ল্যাক 3 পিস স্যুটে, হাতে গ্লাস, মুখে সেই চিরচেনা গম্ভীরতা। চারপাশে মানুষ কথা বলছে, হাসছে, কিন্তু ঈশান নির্বিকার। নেহা খান ধীরে ধীরে এগিয়ে যায় ঈশানের দিকে। নেহা খান হালকা মুচকি হেসে, হাই বেবি, আজকে এত হ্যান্ডসাম লাগছে তোমায়, আর ইউ অল ওয়ান হেয়ার? ঈশান তার দিকে এক ঝলক তাকালেন, মুখে কোনো হাসি নেই, চোখে বিরক্তি স্পষ্ট। ঈশান ঠান্ডা গলায় বলল, নেহা, এটা একটা বিজনেস পার্টি, ব্যক্তিগত ফ্যান্টাসি না করাই ভালো। রুকসানা হেসে পড়ে, আরে ঈশান ভাই, আপনি আজকাল অনেক বেশি সিরিয়াস হয়ে গেছেন। ঈশান মুখ ঘুরিয়ে নেয়, কোনো উত্তর না দিয়েই চলে যায় অন্য অতিথির দিকে। দুজন নারী তখন নিজেদের মধ্যে চোখাচোখি করে, চুপচাপ দাঁড়িয়ে থাকে। নেহা খান মনে মনে ফুসফুস করে ওঠে, ঈশান, তোমার এই অবহেলা বেশি দিন সহ্য করব না আমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রুকসানা আনোয়ার ওরফে রুকিয়া, ঈশানের কাকিমার মেয়ে, জোরে সাজসজ্জা আর ঝলমলে চেহারায় যেন নিজেকে ঈশানের হবু স্ত্রী বলে মনে করিয়ে দেয় সবার সামনে। পরিবারের সবাই যদিও রুকসানাকে রুকিয়া নামেই ডাকে, কিন্তু সে নিজেকে এখন একজন চৌধুরী পরিবারের হবু পুত্রবধূ বলেই ভাবতে শুরু করেছে। চলবে কি করবে ঈশান? এই দুই নারী, নেহা ও রুকিয়া, তার জীবনে কি আবার নতুন ঝড় নিয়ে আসবে, নাকি এই পার্টিতেই ঘটবে এমন কিছু যা বদলে দেবে সবার জীবন? এসব জানার জন্য পরের এপিসোড মিস করো না। পরের পর্বে আসছে আরও রোম্যান্স আর রহস্য। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে লাইক করো, ভিডিওতে কমেন্টে জানাও তুমি নেহার পক্ষে নাকি মায়ার।